নেইল কাটার। নখ কাটার কাজে আসে এটা আমরা জানি, কিন্তু এই নেইল কাটারে থাকা বাকি এই সমস্ত যন্ত্রপাতি এগুলি কি কাজে আসে? আজ পর্যন্ত আমরা তো কোনো কাজে লাগাইনি। তবে কি কোম্পানি বিনা কারণে এই সমস্ত সরঞ্জাম দিয়ে দেয়? চলুন জানি। আসলে নেইল কাটারে থাকা প্রতিটি জিনিসের কোনো না কোনো কারণ রয়েছে, যার মধ্যে একটির নাম নেইল ফিনিশার, যেটি নখকে সঠিক শেপ দেওয়ার কাজে আসে। আর ছুচালো অংশটি বাটল ওপেনার। এরকম সফট ড্রিঙ্কের বোতলগুলি ওপেন করার জন্য এটিকে দেওয়া হয়েছে। সবার শেষ সরঞ্জাম এই ছোট চাকুর মতো জিনিসটি। এমার্জেন্সি সিচুয়েশনের জন্য এটিকে দেওয়া হয় কোনো কিছু কাটতে। তবে এই চাকু ধারালো থাকে না, কারণ স্বল্প মূল্যে যেহেতু সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হয়, তাই ধারালো চাকু দেওয়া আর সম্ভব হয়ে ওঠেনি কোম্পানির পক্ষে। এরপর যে কোনো কাজ করার আগে একটু ভেবে নেওয়া উচিত, তা না হলে পরিণাম হতে পারে এরকম নেক্সট 3 জন ব্যক্তির মতো। সবার প্রথমে এই ব্যক্তিকে দেখুন। হট এয়ার বেলুনকে ইনি হাওয়াতে ছেড়ে দেন, কিন্তু বেলুন ওপরে না গিয়ে সোজা এনার ছাদের ওপরের অংশে আটকে যায়। আর তারপর ফায়ার ব্রিগেড এসে বাকি বেঁচে যাওয়া সমস্যার সমাধান করে। এরপর এই মেয়েটি খাবার তৈরি করতে করতে মোবাইল ফোনটি বাইরে বার করে, আর ফোনটি সরাসরি ওভেনে চলে যায়। এরপর যতক্ষণে ফোনটি বের করা হয় ততক্ষণে ততটা ক্ষতি হয়ে গেছে যার ভয় ছিল। এরপর ঠান্ডা এলাকাতে চলতে ফিরতে করা ভুল। ঠান্ডা এলাকাতে বসবাসকারী এই মেয়েটি মেটাল পাইপে জিভ টাচ করে আর ভেবেছিল এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তবে মেয়েটি ভালোবেসে বিপদকে ডেকে এনেছে। কারণ জিভ একবারে টাচ হয়ে গেলে গরম জল ঢেলেই ছাড়াতে হয়, যার পরিণাম কখনো কখনো হয় এরকম। এবার এমন কিছু বডি ফিচার যা শুধুমাত্র 1% মানুষের ক্ষেত্রেই দেখা যায়। সবার প্রথমে এই মেয়েটিকে দেখুন। পৃথিবীতে হয়তোবা এরকম মানুষ আর দুটি দেখা যায় না যে তার হাতকে 2 দিক থেকে ব্যবহার করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে এখানে। এরপর এই মেয়েটির জিভ, সচরাচর এরকম বড় জিভ দেখা যায় না বললেই চলে। তারপর এই ছেলেটির বডি পার্ট। এই ছেলেটির বডি এতটা ফ্লেক্সিবল যে সে সমস্ত রকম ভাবে বডি ফোল্ড করছে, আর কখনো কখনো আলাদা বডি পার্টও মনে হচ্ছে। এরপর এখানে এই ব্যক্তি তার দাঁত দিয়ে নাক কামড়াতে পারে। এবার বেশ কয়েকটি অসাধারণ আবিষ্কার। সবার প্রথমে এই ছুরিটিকে দেখুন। দেখে মনে হচ্ছে মাথার এপাশ থেকে ওপাশে চলে গেছে, কিন্তু বাস্তবে এটি হেয়ার ব্যান্ড, যেটিকে ম্যাজিশিয়ানরাও ব্যবহার করে। এবার এটিকে দেখুন। এটি টেলিফোন নয়, ইয়ারফোন। সম্পূর্ণ ইয়ারফোনের মতো কাজ করে। দিন কত বদলে গেছে। নেক্সট এখানে এটি ফেস মাস্ক। একেবারে রিয়েলিস্টিক, দেখে বোঝার উপায় নেই যে এটি আসল নয়, নকল ফেস। এরপর এটি হ্যান্ড চার্জার। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়া হয়। এরপর এটি ফায়ার ওয়ালেট। এটি এমন একটি ওয়ালেট যেটি খোলার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ম্যাজিশিয়ানরাও এই ওয়ালেটটিকে ব্যবহার করে। এরপর এটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে জল তৈরি করে দিতে পারে। এর নাম কারা পিওর। এরপর এটি নন ফলিং কাপ। এই কাপ সহজে পড়ে যায় না। এরপর এগুলি লাইটার, চেনা জিনিসের সম্পূর্ণ অচেনা রূপ। এবার মডার্ন ক্লক সম্পর্কে তো আমাদের সকলেরই ধারণা আছে, কিন্তু এই জিনিসটিকে দেখুন। বলতে পারবেন এটি কি আর কি কাজে আসে? বাস্তবে এটি অরিজিনাল ক্লক, যে ক্লককে অনুকরণ করে পরবর্তীতে আমাদের পরিচিত এই মডার্ন ক্লক তৈরি করা হয়েছে। আর ঘড়ির কাঁটার বাম দিক থেকে ডান দিকে ঘোরার যে কারণটি, সেটি এটি থেকে অনুকরণ করা হয়েছে। এই ক্লককে বলা হয় সান ডায়াল ক্লক। এই সান ডায়াল ক্লক থেকে আগে সময় সম্পর্কে অনুমান করা হতো। এর ওপর যখন সূর্যরশ্মি পড়ত তখন তার ছায়া দেখা যেত, আর সূর্যরশ্মির দিকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা এগিয়ে যেতে থাকতো লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। এরপর যখন মডার্ন ক্লক তৈরি করা হলো তখন এই বিষয়গুলিকে যত্ন সহকারে অনুকরণ করা হলো, যাকে আমরা মডার্ন ক্লক নামে চিনি। এবার এই মেশিনটিকে দেখুন। বর্তমানে এই মেশিনটি মার্কেটে এসে গেছে। এই মেশিনটি ভেজাল তেলের থেকে মানুষকে দূরে রাখতে সাহায্য করবে। ঘরে বসেই চোখের সামনে তেল তৈরি করে দিতে পারে এই মেশিন। সরষের তেল থেকে শুরু করে নারকেল তেল, সঙ্গে বাদাম তেল। অল্প সময়ের মধ্যেই মেশিনটি কাজ করার ধরন অত্যন্ত সরল এবং অত্যন্ত স্যাটিসফাইং। এটিতে 2টি পাত্র রয়েছে। একটি পাত্র ওপরে আছে আর অপর পাত্রটির নিচে। ওপরের পাত্রটিতে শস্য দিয়ে দিতে হবে, যার থেকে তেল তৈরি করতে হবে। এরপর সেই শস্য থেকে খোসা আলাদা হয়ে যাবে আর তেল বেরিয়ে আসতে থাকবে। ব্যাটারি সহ বিদ্যুৎ দুটিতেই এই মেশিনটি অসাধারণভাবে চলে। এবার
এই মেশিনটিকে দেখুন, রুটি তৈরি করা মেশিন। বহু সময়ের কাজকে অল্প সময়ের মধ্যে করে দিতে পারে এই মেশিনটি। বিদেশের বড় বড় হোটেলে এবং রেস্টুরেন্টে কোনো ওয়ার্কার ছাড়া রুটি তৈরি করতে থাকে এই মেশিনটি। এখানে হাতের সাহায্যে আটা মাখতে হয় না। আটা মাখা থেকে শুরু করে তাওয়া থেকে রুটি নামানো পর্যন্ত সমস্ত কাজ এই মেশিনটি একা করে দিচ্ছে। এরপর এই মেশিনটি এটি মাটি দিয়ে ইট তৈরি করতে পারে। এই মেশিনগুলি আগে বিদেশে ছিল, বর্তমানে দেশেও এসে গেছে। কতটা সুন্দরভাবে একের পর এক ইটগুলি তৈরি হয়ে বেরিয়ে আসছে কারো কোনো সাহায্য ছাড়া। আর এই মেশিনটিও ইট তৈরি করা মেশিন। এখানে একদিকে ইট তৈরি হয় আর অপর একটি মেশিন এই ইটগুলিকে শুকানোর কাজ করে। ইট তৈরি থেকে শুরু করে অন্য মেশিনে দেওয়া, সঙ্গে শুকানো, কোনো ক্ষেত্রেই ওয়ার্কারদের প্রয়োজন পড়ছে না। এবার এই ঝিলটিকে দেখুন, ঝিলটি রয়েছে চায়নাতে। এটি চায়নার কিংহাই ঝিল। মাছেদের জন্য ঝিলটি ভীষণ জনপ্রিয়। এই ঝিলটিতে এত পরিমাণে মাছ থাকে যে কিনারাতে সব সময়তে এরকম মাছ দেখতে পাওয়া যায়। এটি বিশেষত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। এত পরিমাণে মাছ থাকা সত্ত্বেও এই মাছকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না, কারণ এখানে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এরপর এখানে বলতে পারবেন এখানে কিসের ব্যবস্থা করা আছে। একের পর এক কলসি রাখা আছে আর কলসির মধ্যে দিয়ে জল নিচে পড়ছে। এখানে পাহাড়ি এলাকাতে মাটির কলসির সাহায্যে এরকম ভাবে ঝর্ণার জলকে নিচে আনা হয়, যেন ঝর্ণার জলের জন্য পাহাড়ি মাটি ক্ষয়ে না যায়, যার ফলে আশপাশের মানুষদের কোনো সমস্যা হয় না। আর সঙ্গে এই জলকে সেই দিকে নিয়ে যাওয়া যায় যেদিকে নিয়ে যাওয়ার প্রয়োজন। এবার ঠান্ডা এলাকাতে যখন নদী অথবা ঝিলের জল জমে যায়, তখন জলের মধ্যে থাকা মাছ অথবা অন্যান্য প্রাণীটাকে জীবিত থাকতে পারে না মারা যায়। চলুন জানি। ঠান্ডার সময়তে যখন নদী অথবা ঝিলের জল জমে যায়, তখন তা শুধুমাত্র 1 থেকে 1.5 মিটার পর্যন্ত জমে বরফ হয়। আর ওপরের অংশ বরফ হয়ে যাওয়ার জন্য স্থলভাগের ঠান্ডা বরফ ভেদ করে খুব বেশি নিচে পৌঁছাতে পারে না। এরকম অবস্থাতে এই বরফে এই প্রাণীদের সাহায্য করে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য। অর্থাৎ এই সিচুয়েশনটি তাদের জন্য টাফ, তবে তারা বেঁচে থাকে আর বরফ গলে যাওয়ার পর তারা আবারও জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। এবার এই জিনিসটিকে দেখুন। এখনো পর্যন্ত কত কিছুই যে আমাদের অজানা, এই ভিডিওটি তারই একটি উদাহরণ। একজন জেলে সবার প্রথমে এই জিনিসটিকে দেখে আর দেখে চমকে যান। দেখে মনে হচ্ছে কোনো গাছের শুকনো শিকড় অথবা গাছের শুকনো ডালপালা, কিন্তু এগুলি নড়ছে প্রতিটি আলাদা আলাদাভাবে। এটিকে প্রথমে যে দেখেছে সেই অবাক হয়ে গেছে। এটির সম্পর্কে খুব খোঁজাখুঁজির পর জানা যায় এদের নাম বাস্কেট স্টার। গভীর সমুদ্রে এরা বাস করে, কিন্তু কোনো রকম ভাবে এরা মানুষের চোখে পড়ে যায়। আর জানা যায় এরা এদের বাহুর সাহায্যে শিকার ধরে। যদি এদের বাহু কখনো কেটে যায় অথবা ছিঁড়ে যায়, তাহলে এরা নতুন করে এদের বাহু তৈরি করেও নিতে পারে। এবার এই নীল তিমিটিকে দেখুন। এই তিমিটি এই পাখিদের শিকার করার জন্য জলের ওপর এসেছে। দেখে এমনটাই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ সত্যি নয়। চলুন জানি কি এর আসল কারণ। আসলে নীল তিমি মাছেদের মতো জলের মধ্যে শ্বাস নিতে পারে না। আর নীল তিমির শরীরে মাছেদের মতো ফুলকাও থাকে না। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের শরীরে থাকে ফুসফুস, কারণ নীল তিমিও একটি স্তন্যপায়ী প্রাণী। আর নীল তিমির মাথার উপরে থাকে এই ছিদ্রটি, এর নাম হলো ব্লু হোল। এর সাহায্যে নীল তিমি শ্বাস নেওয়ার কাজ করে। নীল তিমিরা জলের ওপর আসে তখন যখন তাদের শ্বাস নেওয়ার প্রয়োজন হয়। এই ব্লু হোলের সাহায্যে এরা ফ্রেশ এয়ার নেয় আর তারপর তারা কিছু সময়ের জন্য সমুদ্রের গভীরে চলে যায়, যেমনটা এই নীল তিমিটি করছে, শ্বাস নেওয়ার জন্য ওপরে এসেছে। এবার জাহাজের কাজ হলো জলপথে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অথবা জিনিসপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করা। কিন্তু এই যে জাহাজ দেখছেন, এই জাহাজ না তো জিনিসপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে আর না তো মানুষকে আনা নেওয়ার কাজ করে, কিন্তু তবুও রাশিয়াকে প্রচুর অর্থ ব্যয় করে এই জাহাজ রাখতে হয়। এর কারণ হলো যখন রাশিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে, তাপমাত্রা মাইনাসের নিচে চলে যায়, তখন সমুদ্রের ওপর বরফের মোটা আস্তরণ পড়ে। এই বরফ ভেঙে কোনো সাধারণ জাহাজ এগিয়ে যেতে পারবে না। আর এরকম অবস্থাতে মালপত্র আনা নেওয়া বন্ধ হয়ে যায়। এভাবে তো বেশি দিন দেশ চালানো সম্ভব নয়। আর তাই রাশিয়াকে বাধ্য হয়ে
প্রচুর অর্থ ব্যয় করে এই বিশাল শিপটিকে রাখতে হয়। এর নাম আইস ব্রেকার শিপ। এই পাওয়ারফুল শিপ নিউক্লিয়ার ইঞ্জিনে চলে আর বরফ ভেঙে সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দেওয়ার কাজ করে। এরপর এই পথ অনুসরণ করে অন্যান্য শিপগুলি এগিয়ে যায় আর রাশিয়ার এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যার সমাধান হয়ে যায়। এবার এই ভিডিওটিকে দেখুন, দেখে বলতে পারবেন যে এখানে কিসের ট্রেনিং চলছে। আসলে এটি বুল রাইডিং এর ট্রেনিং চলছে। এই গেমটির নাম বুল রাইডিং। গেমটি এমনিতে তো খুব বিপজ্জনক, তবে নির্দিষ্ট সময় যদি কেউ এই বুলের ওপর টিকে থাকতে পারে তাহলে সে লাখপতি থেকে শুরু করে কোটিপতিও হয়ে যেতে পারে। 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যদি কেউ এই বুলের ওপর টিকে থাকে তাহলে সে এই গেম জিতে যায়। তবে এক্ষেত্রে বুলগুলি বেশ রাগী স্বভাবের হয়ে থাকে। এজন্য যে সমস্ত প্রতিযোগীরা এই গেমে পার্টিসিপেট করে তারা তার আগে এরকম ভাবে ট্রেনিং নিয়ে থাকে। এবার কিছু জায়গাতে দেখা যায় মানুষ ব্যালকনি অথবা রেলিংয়ে লাগানো কাঁচগুলিকে ঠিক এরকম ভাবে ভাঙছে। কিন্তু এটা করার কারণ কি? আসলে কারো কারো মনে হয় নর্মাল কাঁচ ততটা সুন্দর দেখায় না যতটা ক্র্যাক করা কাঁচ দেখায়। এজন্য এনারা প্রথমে কাঁচ লাগায়, তারপর সেটিকে ঠুকে ঠুকে ক্র্যাক আনে। এবার মনে প্রশ্ন জাগে যে এই কাঁচ ভাঙার পর কাঁচ ভেঙে যেতে পারে না? এজন্য পরিকল্পনা করা রয়েছে। কাঁচে ক্র্যাক আনার জন্য 3টি আলাদা আলাদা কাঁচকে একসঙ্গে জোড়া লাগানো হয় আর তারপর তৈরি হয় এই কাঁচ, আর শুধুমাত্র মাঝের কাঁচটিকে ভাঙা হয়। এবার এক্ষেত্রে কোনো সাধারণ মানুষ এই কাজ করতে চাইলে পরিণতি হবে এরকমটা। এজন্য আবার প্রয়োজন হয় প্রফেশনাল অথবা এক্সপার্টদের, যারা এরকমভাবে কাঁচে ক্র্যাক আনার কাজ করে। এবার এই ভিডিওটিকে দেখুন। এখানে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার একটি প্লাস্টিকের ব্যাগে জল ভর্তি করছে। কিন্তু কি এমন প্রয়োজন পড়লো যেখানে হেলিকপ্টারে করে জল নিয়ে যাওয়া হচ্ছে? বাস্তবে এর একটি বিশেষ কারণ রয়েছে যে জন্য এরকমটা করা হচ্ছে। অনেক সময়তে এমন হয় যখন গভীর বনে আগুন লেগে যায়, যেটাকে দাবানল বলা হয়, যেখানে কোনো ফায়ার ফাইটার কার পৌঁছাতে পারে না। এজন্য এরকম অবস্থাতে এই জায়গাগুলিতে আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটার হেলিকপ্টারের ব্যবহার করতে হয়। এই হেলিকপ্টার একবারে 10,000 লিটারের বেশি জল বহন করে নিতে পারে আর এই জল সেখানে নিয়ে যায় যেখানে আগুন লেগেছে। এবার বিদ্যুতের হাই ভোল্টেজ তারগুলিতে এরকম বল কেন লাগানো থাকে? দূর থেকে যে বলগুলিকে আমরা এরকমটা দেখতে পাই, এই বলগুলিকে বলা হয় এরিয়াল মার্কার বল। বলগুলি রং বেরঙের হয়ে থাকে। এগুলিকে সমস্ত জায়গাতে দেখা যায় না, শুধুমাত্র সেখানে এই বলগুলিকে দেখতে পাওয়া যায় যেখানে বিদ্যুতের তার কোনো এয়ারপোর্টের আশপাশ দিয়ে গেছে। কারণ এখানে এরোপ্লেন মাটির খুব কাছ থেকে যাতায়াত করে, আর তাই পাইলট দূর থেকেই যেন দেখে বুঝতে পারে যে এখানে বিদ্যুতের তার রয়েছে, সেজন্য এরকম বন্দোবস্ত আগে থেকে করে রাখা আছে। নেক্সট দেখুন, এই এয়ারক্রাফটকে জ্বালানি ভর্তি করা হচ্ছে এখানে অন্য একটি এয়ারক্রাফট দিয়ে। কিন্তু কি এমন প্রয়োজন পড়লো যেখানে এতটা রিস্ক নিয়ে এত উচ্চতায় ফিউল ভর্তি করতে হচ্ছে? আসলে এটিকে মিড এয়ার রিফিলিং বলা হয়। এর প্রয়োজন শুধুমাত্র মিলিটারি এয়ারক্রাফটের ক্ষেত্রে পড়ে, যুদ্ধ চলাকালীন সময়ে। এই এয়ারক্রাফটের কাছে এত সময় থাকে না যে নিচে নেমে এসে ফিউল ভর্তি করবে, আর তাই এই পদ্ধতি অবলম্বন করতে হয়। এরপর আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা এতটা গরম হয় যে যে কোনো কিছুকে কিছু সময়ের মধ্যে পুড়িয়ে ছাই বানিয়ে দিতে পারে। আর এখান থেকে সবচেয়ে গরম লাভা সংগ্রহ করা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলির মধ্যে একটি। কিন্তু এতটা বিপজ্জনক জায়গা থেকে লাভা সংগ্রহ করার কী প্রয়োজন চলুন জানি। যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তখন লাভার টেম্পারেচার থাকে 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে এখান থেকে অনেক ক্ষতিকর গ্যাসও বেরিয়ে আসে যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু এরকম জায়গা থেকেই সেই সময়তে জিওলজিস্টরা লাভার স্যাম্পেল সংগ্রহ করে, যে লাভাকে ল্যাবে নিয়ে যেতে হয়, যেখানে সায়েন্টিস্টরা এই লাভার ওপর রিসার্চ করে। তারা এটা বোঝার চেষ্টা করে যে কী কারণে এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলো, সঙ্গে ভবিষ্যতে আর কি কি ঘটতে পারে, যেন আগে থেকে সাবধান হওয়া যায়।